শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। দেশের অন্তত ১২ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, হিট অ্যালার্ট আরও কতদিন বলবৎ থাকবে এবং এই নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে হিট অ্যালার্ট যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছিল সেটি কিন্তু আরও ৩ দিন বৃদ্ধি করা হয়েছে। তবে এখন যেটি বলা হচ্ছে যে আবহাওয়ার যে পরিবর্তন সেটি কিন্তু আর তাপমাত্রা বৃদ্ধি না হলে সেটি কিন্তু এখন যেটা রয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকবে। তো আমরা একটু আবহাওয়া অধিদপ্তর যে কর্মকর্তা ব্রিফ করছেন আমরা একটু সরাসরি সেখানে চলে যেতে চাচ্ছি। তো একটু বলবেন, এখন যে হিট ওয়েভটা চলছে সেটা তো আপনারা কন্টিনিউ করছেন, সেটার ব্যাপারে লাস্ট আপডেট একটু আমাদেরকে জানাবেন। যেটা হচ্ছে চলমান যে তাপদাহর আপনার সতর্কবার্তা ছিল, এটা আমরা আরো ৭২ ঘন্টার জন্য এক্সটেনশন করেছি। তবে আগে যেটাতে আপনার তাপদাহ যে কথা বলেছিল যে এটা কন্টিনিউ করবে এবং এটা আর বিস্তার লাভ করতে পারে, তবে আজকে যেটা আমরা অ্যালার্ট মেসেজ দিয়েছি এখানে বলেছি যে এটা কন্টিনিউ করবে। এর মেন কারণ হচ্ছে যে আজকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর মেন কারণ হচ্ছে ইতিমধ্যে আপনার কিছুটা মেঘ আছে আকাশে এবং তার সাথে একটু বাতাসও রয়েছে। এই কারণে হয়তো আপনার আজকের তাপমাত্রা হয়তো কিছুটা কমতে পারে, তবে উল্লেখযোগ্য ওইভাবে কমবে না। কারণ হচ্ছে আগামীকাল পরশু আবার দেখা যাচ্ছে যে হয়তো তাপমাত্রা একটু বাড়তে পারে। সেক্ষেত্রে যেহেতু আপনার দেশের বিস্তীর্ণ এলাকার উপরে আপনার আপনার তাপদাহ রয়েছে এবং কিছু এলাকা বিশেষ করে আপনার রাজশাহী, খুলনা ডিভিশন, ঢাকায় কোনো কোনো জায়গায় আপনার অতি তীব্র তাপদাহ রয়েছে। এই কারণে হচ্ছে কি আপনার যেহেতু আপনার বৃষ্টি নেই, এই যে কন্ডিশন এটা আরো কন্টিনিউ করবে আগামী আরো কয়েকদিন। তবে আপনার বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে আপনার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ওই রকম তাপমাত্রা কমবে না। হয়তো দেশের কোনো কোনো জায়গায় লোকালাইজ বৃষ্টিও হতে পারে, সেই বৃষ্টিতে আপনার এই তাপমাত্রা কমবে না। এটার কারণ হচ্ছে যদি তাপমাত্রা যদি আপনার যদি ৩৬-৩৮ থাকে আর বাতাসের জলীয়বাষ্প যদি বেশি থাকে, অর্থাৎ জলীয়বাষ্প যদি 80%, 90% থাকে, সেক্ষেত্রে যেটা হয় হচ্ছে আপনার দিনের তাপমাত্রা যেমন বেশি এবং রাতের তাপমাত্রা ওইভাবে কমতে দেয় না। দেখা যায় যে আপনার ঢাকাতে রাতের তাপমাত্রা প্রায় 29 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ হচ্ছে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার কাছাকাছি যখন চলে আসে সেই সময় কি হয় আপনার যে দিনের যে গরমের যে তীব্রতা এটা রাতেও ফিল হয়। এই জন্য হয় কি আপনার যে বিশেষ করে যারা দিন খেটে খাওয়া মানুষ, যারা মাঠে কাজ করে, তাদের জন্য এটা আরো কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে আপনার শরীর যে সময় জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকবে সেই সময় শরীর ঘামবে এবং বাইরে চলাফেরা করা অনেক সময় কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। দর্শক ব্রিফ করছিলেন আবহাওয়া অধিদপ্তর থেকে, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। যশোর ও চুয়াডাঙ্গায় চলছে অতি তীব্র তাপপ্রবাহ। এসব জেলার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত এক সপ্তাহ ধরেই কিন্তু যশোরের যে তাপমাত্রা 38 ডিগ্রি থেকে কিন্তু 42.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। এর মধ্যে কিন্তু জনজীবনে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে। অর্থাৎ এই তীব্র যে তাপ প্রবাহ, এই তীব্র তাপ প্রবাহের মধ্যে কিন্তু যে মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে গিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি বলে রাখি যে কৃষি এবং যারা এই শ্রমজীবী মানুষ তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। আমি এই মুহূর্তে আছি যশোরের যে চাচরা মৎস্যপল্লী, অর্থাৎ এখান থেকে কিন্তু সারা দেশের যে মাছের পোনা অর্থাৎ রেণু পোনা এবং মাছের পোনার যে চাহিদা তার কিন্তু সিংহভাগই কিন্তু সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। তো এই মৎস্যপল্লীর যারা সঙ্গে সম্পৃক্ত তারা বলছেন যে এই খরার কারণে তাদের যে ছোট ছোট যে হ্যাচারি এবং পুকুর সেখানে কিন্তু পানি শূন্যতার দিকে যাচ্ছে। অর্থাৎ তাদের সেচ দিয়ে বিকল্প উপায়ে কিন্তু এই
ঘেরগুলো এবং এই পুকুরগুলো কিন্তু তাদেরকে সচল রাখতে হচ্ছে। এক্ষেত্রে মাছের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মাছের পোনা মারাও যাচ্ছে, এমন কোনো কোনো পুকুরে আমরা দেখছি। অর্থাৎ পানি দিয়ে এটিকে সচল রাখার চেষ্টা করা হচ্ছে, সেচ দিয়ে। এই ছিল যশোরের যে পরিস্থিতি, আমরা যেটা বলছিলাম চাষড়ার। একই সঙ্গে কিন্তু পানির স্তর নেমে যাওয়ার কারণে কিন্তু ভোগান্তি শিকার হতে হচ্ছে যশোর অঞ্চলের মানুষের। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি চুয়াডাঙ্গা, সহকর্মী খায়রুজ্জামান সেতুর কাছে। সেতু। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপনি যেমনটি বলছিলেন সেটা হচ্ছে যে ঠিক একই অবস্থা চুয়াডাঙ্গাতে। তবে চুয়াডাঙ্গাতে বাসের জন্য আজকে সুখবর হচ্ছে এটাই যে আজকে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা একটু কম, কারণ সকাল 9টা কিন্তু আজকে মাত্র 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এছাড়া জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু তুলনামূলক যে হাসপাতালে যে রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। কারণ আমি গত পরশুদিন পর্যন্ত বলে এসেছিলাম যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কম, কিন্তু আমি গতকাল থেকে খোঁজ নিয়ে সেটা হচ্ছে যে ক্রমান্বয়ে কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আর কি। এটা চিকিৎসকরা আমাকে যেমনটা জানিয়ে সেটা হচ্ছে এই রোদ গরমের কারণে কিন্তু ওই রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে তীব্র তাপদাহের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে। সেই সবাই কিন্তু মানে সর্বোচ্চভাবে সবাই কিন্তু একমত পোষণ করে সেটা হচ্ছে মানুষ সচেতন না হলে এবং সতর্ক না হলে কোনোভাবেই এই তীব্র দাবদাহ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এছাড়াও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কিন্তু কিছু কিছু এলাকাতে পানির স্তর নিচে নেমে গেছে, এতে কিন্তু মানুষ ভোগান্তিতে আছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। অরিন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাতিসংঘ জলবায়ু অভিযোজনের সফলতা বিশ্বকে জানাতে আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো। এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিসের মাধ্যমে সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধুবৃন্দ, বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল, যা দেশের মোট আয়তনের 12 থেকে 17%, এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি। গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হ্রাসে বাংলাদেশ 2015 সালে ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন INDC প্রণয়ন করে এবং 2021 সালে তা হালনাগাদ করে UNFCCC-তে জমা দেয়। এতে আমরা শর্তহীন 6.73% এবং শর্তযুক্ত 15.12% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। শুধু মণ্ডলী, বাংলাদেশের আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি, যাতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস পায়। এ পর্যন্ত প্রায় 60 লাখ সোলার হোম সিস্টেম স্থাপন এবং গ্রামাঞ্চলে 45 লাখেরও বেশি উন্নত চুলা বিতরণ করা হয়েছে। আমরা 2023 সালে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান MCPP প্রণয়ন করেছি। এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে বিপদাপন্ন থেকে সহিষ্ণুতা ও সহিষ্ণুতা থেকে সমৃদ্ধি পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া MCPP-তে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে স্থানীয় জনগণের স্বপ্রণোদিত অংশগ্রহণ
প্রকৃতি ভিত্তিক সমাধান ও সমাজের সকলের অংশগ্রহণের উপরও আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ এনএপি 2022 থেকে 2050 প্রণয়ন করেছে। 2022 সালের অক্টোবরে এটি UNFCCC-তে দাখিল করা হয়েছে। এ পরিকল্পনায় আমরা 11টি জলবায়ু ঝুঁকিযুক্ত এলাকাতে 8টি খাতে 113টি অগ্রাধিকারমূলক কার্যক্রম চিহ্নিত করেছি। আগামী 27 বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় $230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব। আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম CBF এর সভাপতি থাকাকালে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। LDC থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। COP26 এর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে 2025 সালের মধ্যে অভিযোজন অর্থায়ন 2019 সালের তুলনায় দ্বিগুণ করার কথা। এটি বাস্তবায়নে আমি ধনী দেশগুলোর প্রতিও আহ্বান জানাই। যে সকল দেশ ইতিমধ্যে ন্যাপ প্রণয়ন করেছে তারা যেন ন্যাপ বাস্তবায়নে UNFCCC সহ অন্যান্য সকল উৎস হতে সহজে এবং দ্রুততার সঙ্গে আর্থিক সহযোগিতা লাভ করতে পারে তা নিশ্চিত করতে হবে। আমরা জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য ক্ষতি হ্রাসে অভিযোজন ও প্রশমন উভয় ক্ষেত্রে উপযোগী কার্যক্রম গ্রহণ করে যাচ্ছি। এক্ষেত্রে UNFCCC এর লস অ্যান্ড ড্যামেজ তহবিল হতে অর্থ প্রাপ্তির জন্য বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। আমি সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। তৃতীয়ত, উন্নত দেশগুলিকে উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে। চতুর্থ, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় সংশ্লিষ্ট দেশগুলির উন্নয়ন অগ্রাধিকারগুলি তাদের ক্ষতি অনুসারে বিবেচনা করা উচিত। পঞ্চমত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ BCDP গঠন করা হয়েছে। এতে সকল পক্ষে ঐক্যমত হয়েছে। আমি আশা করি মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন ও বাংলাদেশের রূপান্তর 2041 বাস্তবায়নে BCDP তাৎপর্যপূর্ণ অবদান রাখবেন। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ন্যাপ এক্সপো 2024 এবং বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ BCDP এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। I declare the grand inauguration of NAP Expo 2024 and the launch of BCDP. Thank you very much. ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, ন্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে ছিলাম। দেখছেন দেশ জনপদ লাইভ। এবার তাপমাত্রার পরিস্থিতি জানাবো। চট্টগ্রাম ও খুলনা থেকে প্রথমেই যেতে চাই চট্টগ্রামে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, গরমের কেমন প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে তীব্র যে গরম চলছে সেই গরম আসলে চট্টগ্রামের জনজীবন এক ধরনের বিপর্যয় হয়ে পড়েছে। কারণ এই তাপদাহের কারণে আসলে সাধারণ মানুষ বাইরের দিকে খুব কম বেরোচ্ছে। পাশাপাশি এগুলির কারণে খুব অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কারণ যারা খেতে খাওয়া মানুষ রয়েছেন তাদের উপরে গরমের কারণে খুব প্রভাব পড়েছে। কারণ যারা দিনমজুর রয়েছেন, রিক্সা চালক রয়েছেন, তারাই মূলত এই তাপদাহের কারণে বেশি ভোগান্তি করছেন। কারণ সকাল থেকে আমরা নগরীর যেসব গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেগুলিতে আমরা ঘুরে দেখেছি। নগরের মোড়ে মোড়ে পাশে যেসব পানি বিক্রি করা হয়, শরবত বিক্রি করা হয়, ঠান্ডা যেসব কোমল পানি বিক্রি করা হয়, সেগুলিতে আসলে দিনমজুর যারা রয়েছেন তারা ভিড় করছেন। আর এই তীব্রদাহ আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে আরো কয়েকদিন থাকতে পারে এই গরমের এই যে তাপ। এই তাপ পাশাপাশি এই তাপদাহের কারণে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। আসলে বিদ্যুৎ যদি একবার যায় তাহলে ঘন্টার পর ঘন্টা, অনেক সময় 2-4 ঘন্টা পরে আসে। আর উপজেলাগুলোতে যেসব উপজেলা রয়েছে সেগুলোতে আসলে এই তীব্র তাপদাহ চলছে, সেখানে আসলে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং পোহাতে হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে রাতের বেলায় আসলে এই লোডশেডিং আরো বেশি আকার ধারণ করছে। এগুলোর কারণে আসলে বিশেষ করে বৃদ্ধ থেকে শুরু করে যারা শিশু রয়েছেন তারাই মূলত এসব তাপদাহের বেশি ভোগান্তি করছেন। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তাপদাহ আরো কয়েকদিন থাকবে। বৃষ্টির এখন পর্যন্ত কোনো ধরনের সম্ভাবনা নেই। তাই চিকিৎসকরা বলছেন যে যতটুকু পারা যায় যেন এই তাপদাহ এড়িয়ে চলা যায়, বা বাসা থেকে বেরোলে ছাতা সহ অন্য কিছু যেন এই তাপদাহ থেকে সরে চলা যায়, সেটি যেন মেনে থাকতে পারে। আমরা এখন চলে যাব, আমাদের খুলনায় রয়েছেন রকি, তিনি আমাদেরকে জানাবেন তাপদাহের বিস্তারিত। আমি আছি খুলনার শিখবাড়ি মোড়ে। এইখানে আসলে আজকে রোদের যে তীব্রতা এটা কম থাকলেও একটা গুমোট গরমের আবহাওয়া আছে। আবহাওয়া অফিস সকালে আমাদেরকে যেটি জানিয়েছে যে আজকে কিন্তু তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরমের যে গুমোট ভাব এটা থাকতে পারে। আমি একটু জানিয়ে রাখি যে এই চলতি বছর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা শনিবারে ছিল। এর পরে ছিল 29.2। এভারেজ যদি বলা হয় তাহলে চলতি বছরে কিন্তু 39, 40, 41.2 কিন্তু সর্বোচ্চ আসলে তাপমাত্রা খুলনায় এসেছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে আসলে সব থেকে বেশি বিপদে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা রিক্সা, ভ্যান, যারা ট্রলিতে, ঠেলা গাড়িতে করে শ্রম আইনজীবী যারা মানুষ জীবন জীবিকা অর্জন করে। পাশাপাশি যারা শিশুরা, বিশেষ করে শিশুরা কিন্তু গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানান রোগে শিশু হাসপাতালে আসলে কিন্তু মানে রোগী ভর্তির কোনো জায়গায় নাই, তারা খুবই বিপাকে আছে। আমরা হাসপাতালগুলোতেও কথা বলেছি, হিট স্ট্রোকের রোগীরাও আসলে
আসছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদেরকে জানিয়েছে। দুইটা বিষয় একটু আমি জানিয়ে রাখি। খুলনায় গরমের যে ইফেক্ট পড়েছে, যে সরকার আসলে বলেছে যে খুলনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলা গরমে বন্ধ রাখার জন্য যে নির্দেশনা দিয়েছে, এটা কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে না। পুরোপুরি আসলে মানে নিজস্ব স্বাধীনতায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তাদের লাভের জন্য আসলে এই গরমেও শিশুদের বাচ্চাদের স্কুল প্রতিষ্ঠান খোলা রেখেছে, এবং এই বিষয়ে কিন্তু প্রশাসন কোনো তদারকি করছে না বলে আমরা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের খবর নিয়েছি। বিশেষ করে যেসব মাদ্রাসাগুলো আছে, ইংলিশ মিডিয়াম যেগুলো আছে, কিন্ডারগার্টেন আছে, এরা কিন্তু আসলে তাদের প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছে। আর একটা বিষয় একটু বলে রাখি যে এই গরমে তৃষ্ণা মেটানোর জন্য কিন্তু সাধারণ মানুষ রাস্তার পাশে যে ধরনের ঠান্ডা জাতীয় শরবত বা পানীয় খায়, এটা কিন্তু খুবই অস্বাস্থ্যসম্মত একটা ব্যাপার। এই বিষয়ে কিন্তু সিটি কর্পোরেশন কোনো ধরনের কথা বা কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের ইয়ে না আসার কারণে তারা কোনো তদারকি করছে না। এমনকি ভ্রাম্যমান কোনো অভিযানও আমরা দেখতে পারি নাই যে এইসব অস্বাস্থ্যসম্মত খাবার খেয়ে আসলে যারা অসুস্থ হয়ে পড়ছে। আমরা এইখানে একটু কথা বলবো যে খুলনা শিববাড়ির মোড়ে ট্রাফিক অফিসে আসলে যে সামিউল সাহেব দায়িত্বরত আছে, আমরা তাদের কাছে জানতে চাইবো যে এই গরমে আসলে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে, একটু বলুন। গরমে তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু আসলে তারপরে আমরা ছাতা নিয়ে ডিউটি করতেছি। ডিউটি করা অবস্থায় আমাদের মাননীয় কমিশনার সাহেব উনি আমাদের জন্য জুস এবং হচ্ছে স্লাইন, ঠান্ডা পানির ব্যবস্থা এগুলো রাখছে আমাদের প্রতিনিয়ত, এগুলো আমাদের সাথে করতেছে। এবং স্যার আমাদের সাথে সবসময় এই ব্যাপারে আমাদের সাথে সুন্দরভাবে করতেছে। আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে, যদি কষ্ট হলেও আমরা কষ্ট মনে করতেছি না। ডিউটি আমাদের জনগণের জন্য কাজ করতে হয়, তাই আমরা সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছি। শুধু দর্শক, আপনারা যেটা শুনছিলেন যে এই তীব্র গরমে কিন্তু সব থেকে বেশি কষ্ট করতে হচ্ছে যারা ট্রাফিক পুলিশের দায়িত্বরত আছে। আমরা আর একটু জানিয়ে রাখি যে আসলে আজকে কিন্তু খুলনার আবহাওয়া আর রোদের তাপ একটু কম আছে, তবে গুমোট ভাব থাকবে বলে আবহাওয়া অফিস থেকে আমাদের জানিয়েছে। অরিন, খুলনা থেকে এটা ছিল তাপমাত্রা সর্বশেষ সংবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম এবং খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। তীব্র গরমে বাজার পরিস্থিতি জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, এই গরমের মধ্যে বাজারে কেমন প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ অরিন, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ মার্কেট। এটা কিন্তু জয়পুরহাটের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ব্যস্ততম মার্কেট। এখানে আপনি দেখছেন যে এখন কিন্তু বেলা প্রায় 11:30 বেজে যাচ্ছে। এই সকাল 9টার থেকেই কিন্তু 10টার থেকে কিন্তু এখানে কিন্তু উপচে পড়া ভিড় থাকে প্রত্যেকটা দোকানে। এখানে সব ধরনের মানে ক্রেতা বিক্রেতারা কিন্তু এখানে কিনতে আসেন। এখানে সব ধরনের দোকান আছে। আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু দোকানিরা কিন্তু অলস সময় পার করছেন সেই তীব্র গরমে, কিন্তু এখানে তারা ক্রেতা পাচ্ছেন না এমনটি জানিয়েছেন। এবং গ্রাম থেকে যে কাস্টমার তাদের যে আসার কথা তারা কিন্তু আসছে না। তো আসলে এই তীব্র গরমে যে আশপাশের যে শরবতের দোকান যে আছে বা ডাবের দোকান আছে, তারা কিন্তু এই শরবত ডাব কিন্তু এখন খাচ্ছে, কিন্তু তারা একটু ডাবের দাম বেশিও নিচ্ছে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে চাই, আপনারা এই গরমে কেমন ব্যবসা চলছে বা আপনারা কেমন কাস্টমার পাচ্ছেন? ব্যাপার হলো, আমাদের এই জয়পুরহাট জেলায় সবচেয়ে ব্যস্ততম মার্কেট কেন্দ্রীয় মসজিদ মার্কেট। আমরা সকাল থেকে এখন পর্যন্ত বুনি করতে পারিনি। আর আমাদের জেলাটা একবারে ছোট জেলা, গ্রামগঞ্জের মানুষ নিয়ে আমাদের ব্যবসা। এই গরমে তো গ্রাম থেকে লোক আসতে পারতেছে না আসার কারণে আমরা মনে করি অনেক ব্যবসায়ী দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ধন্যবাদ। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু ফ্যানের দোকান বা যে এসি কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু হঠাৎ করে ফ্যানের বাজারে একটু দাম বেশি বলছেন ক্রেতারা। একজন ক্রেতার সাথে আমি কথা বলে জানতে চাই যে আসলে আপনি কি জন্য এসেছেন? আসসালামু আলাইকুম। আমি আসলে প্রচন্ড গরম হওয়ায় আমরা তো বের হতেই পারতেছি না, এত সমস্যা, যার জন্য ফ্যান কেনার জন্য আসছি। কিন্তু ফ্যানের বাজারে এসে দেখি খুব চাপ আর বিদ্যুতের খুব সমস্যা। এই নিয়ে আমরা ভোগান্তির মধ্যে আসলে দিন কাটাচ্ছি। আমাদের এত কষ্ট হচ্ছে যে বাইরে বের হওয়া যাচ্ছে না।
আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু এটা কৃষি ভিত্তিক এবং দরিদ্র এলাকা। এখানে কিন্তু ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, পুলিশ শ্রমিক তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে প্রচন্ড গরমে কিন্তু তারাও বাজারে আসতে পারছে না, বা তাদের কিন্তু পরিবহন, ছোটখাটো পরিবহন যে গাড়িগুলো আসছে তারা ভ্যান, রিক্সা, অটো এরা কিন্তু চালাতে পারছে না। তারা কিন্তু মোটামুটি বলা যায় যে একটু কষ্টের মধ্যে দিন যাপন করছে। জয়পুরহাট থেকে এই ছিল আমার সর্বশেষ এই তীব্র তাপদ্রহ পরিস্থিতি থেকে। অরিন, রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। ভোলায় পার্কিং ব্যবস্থার দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, অ্যাম্বুলেন্স মালিকরা কি বলছেন, সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ অরিন। আপনি জানেন যে মুমূর্ষ রোগীদের আনা নেওয়ার জন্য যে প্রধান যে মাধ্যম সেটি হচ্ছে অ্যাম্বুলেন্স। সরকারি অ্যাম্বুলেন্সের পাশাপাশি বেসরকারি অর্ধ শতাধিক অ্যাম্বুলেন্স রয়েছে দ্বীপ জেলা ভোলায়। যেহেতু এখানে দ্বীপ জেলা ভোলায় প্রায় 60টি একটি হাসপাতাল এবং 6টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, তো সেখানে বিশেষ করে যারা রয়েছেন মুমূর্ষ রোগী তাদের আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার হচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু আজকে সকাল থেকে নিরাপদ পার্কিং ব্যবস্থার দাবিতে কিন্তু অ্যাম্বুলেন্স মালিক এবং শ্রমিক সমিতি কিন্তু অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দিয়েছে। তারা বলছিল যে তাদের হাসপাতালে বলার যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল চত্বরে তাদের যে অ্যাম্বুলেন্স পার্কিং এর যে ব্যবস্থা আগে ছিল, কিন্তু হঠাৎ করে সেই পার্কিং ব্যবস্থা নিষেধাজ্ঞা জারি করার কারণে তারা কিন্তু রোগী পরিবহন করতে পারছেন না এবং রোগীদের যে সেবা দেওয়ার দরকার এক স্থান থেকে অন্য স্থান নেওয়ার ক্ষেত্রে, তো সেটি কিন্তু তারা পারছেন না। তো এ কারণে তারা বেশ কয়েকবার কিন্তু বৈঠকও বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জন এর সাথে, কিন্তু কোনো বিষয়টির কোনো সমাধান হয়নি, যে কারণে তারা আজকে কিন্তু ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন। তো আমরা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতির সাথে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো আজকে কেন আপনারা ধর্মঘটের ডাক দিলেন। রোগীরা তো ভোগান্তিতে পড়েছে, সেই বিষয়টি বিবেচনা করার পরও ধর্মঘট কেন আজকে ডাক দেওয়া হলো? আসলে বিষয়টা হচ্ছে আমরাও চাই মানুষকে সেবা করার জন্য, আর অ্যাম্বুলেন্সটা হচ্ছে মুমূর্ষু রোগী। মানুষ যখন একটা মুমূর্ষু অবস্থায় পড়ে সর্বপ্রথম কিন্তু অ্যাম্বুলেন্সকে স্মরণ করে। তো আমরা চাইনি, এটা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ধর্মঘটের ডাক দেওয়া। তো আমাদের হচ্ছে হাসপাতালের যে হসপিটালের সাথে আমরা জড়িত ওতপ্রোতভাবে, হসপিটালের ওখানে আমাদের গাড়ির পার্কিং এর ব্যবস্থা করার প্রয়োজন ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেয়নি, বরঞ্চ তারা বলেছে আমাদের বেসরকারি অ্যাম্বুলেন্স যদি হসপিটালের এরিয়ার মধ্যে পাওয়া যায় এবং বেসরকারি অ্যাম্বুলেন্সের কোনো ড্রাইভার, হেল্পার বা মালিক পক্ষকে তারা যদি পায়, তারা তাদের বিরুদ্ধে হ্যাঁ তাদের সাথে বৈঠকে আমরা বসছি, কয়েকবার কথাবার্তা বলছি, বাট তারা কোনো ভালো সলিউশন দেয় না, আমাদেরকে আশ্বস্ত করতে পারে নাই যে আপনাদের নিরাপত্তা আমরা দেব, বরঞ্চ তারা আমাদেরকে নিরাপত্তা হীনতায় ভোগাচ্ছে। তারা বলতেছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম, আমরা আরেকজন অ্যাম্বুলেন্সের যারা চালক রয়েছেন একটু কথা বলবো যে আপনাদের হাসপাতালের ভেতরেই যে পার্কিং রাখতে হবে এই ব্যবস্থাটি কেন আপনারা দাবি করছেন? জি, আমাদের গাড়িগুলি বাহিরে রাস্তার পাশে রাখলে অটো রিক্সা তারপরে বিভিন্ন গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিছু মালামাল গাড়ির চুরি হচ্ছে, এজন্য অক্সিজেনও চুরি হচ্ছে অনেক ক্ষেত্রে, এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। ভিতরে হাসপাতালের ভিতরে দীর্ঘ 15 বছর গাড়ি রাখতে পারছে, এখন কেন পারবো না? আর জায়গা আছে, এখনো সে পার্কিং এর ব্যবস্থা আছে। আমাদের দাবি হলো যে আমাদের গাড়িগুলো যাতে ভিতরে রাখতে দেয়। ধন্যবাদ। অরেন, যেমনটি শুনছিলেন যে মালিক এবং চালক এবং সমিতির নেতৃবৃন্দ যেমনটি বলছিল, তাদের দাবি কিন্তু রয়েছে হাসপাতালের চত্বরে তাদের অবস্থান করার জন্য। তবে আমরা এই বিষয়টি সম্পর্কে বলার সিভিল সার্জন ডাক্তার KM শফিকুজ্জামানের সাথে কথা বলেছি এবং তার কাছে জানতে চেয়েছি যে এই যে অস্থিরতার আসলে ব্যাপারে কোনো সমাধানের রয়েছে কিনা। তো তিনি যেমনটি বলছিলেন যে হাসপাতালে মূলত যানজট নিরসন এবং রোগীদের ভোগান্তি লাঘবের বিষয়টি মাথায় রেখে কিন্তু এই নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে এবং তারা বলছিল তারপরও এই বিষয়টি নিয়ে মালিকদের সাথে, অ্যাম্বুলেন্স মালিকদের সাথে তারা কিন্তু বৈঠকে বসবেন। এবং আমরা আজকে সকালে হাসপাতালে ঘুরেছি এবং হাসপাতালে ঘুরে যে বিষয়টি লক্ষ্য করেছি যে বেশ কিছু সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে যেগুলো হাসপাতালের চত্বরে রয়েছে এবং সেগুলো দিয়েও কিন্তু রোগী পরিবহন করছে।
তবে সেটা খুবই স্বল্প সংখ্যক, কিন্তু বেশিরভাগ রোগীরাই কিন্তু আজকে বিশেষ করে মুমূর্ষু রোগীরা কিন্তু আজকে পরিবহন করতে পারছেন না এবং তারা চরমভাবে ভোগান্তিতে পড়ছেন। এবং মালিক সমিতি যেমনটি বলছিল যে এই বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তাদের যে ধর্মঘট সেই ধর্মঘটটি কিন্তু তারা চালিয়ে যাবেন, এই বিষয়টি কিন্তু আমাদেরকে বলছিলেন। তো এ ছিল আমার কাছে বলাতে যে প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক সমিতিতে যে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।